সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব-জামিল। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মেহেরপুর প্রতিদিনের চিফ রিপোর্টার মুর্তজা ফারুক রূপককে, যিনি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। একই সাথে আমার বামে আছেন শাকিল রেজা, মেহেরপুরের একমাত্র পত্রিকায় যিনি স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেরপুর প্রতিদিনের, পাশাপাশি দৈনিক অধিকার নামের একটি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মুর্তজা ফারুক রূপক এবং শাকিল রেজা দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রতিদিনের ন্যায় আমি আজকেও আলোচনা শুরুর আগে আমি কয়েকটি সংবাদ পড়ে আমি আলোচনায় যাব। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে, দুই দেশের নাগরিক, গরুর ফার্ম ও বীজের ব্যবসার আড়ালে চলে কাই কারবার, সমাজে ভালো মানুষ রূপী নিয়তি কালোবাজারি আর মাদক ব্যবসা। এটি একটি আজকে মেহেরপুর প্রতিদিনের লিড নিউজ। দ্বিতীয় নিউজটি করেছে, কুষ্টিয়ার কিশোর অপরাধী নিবিড় আটক, কালীগঞ্জে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, গাংনীর চৌগাছায় পাখি ভ্যান চাপায় শিশুর মৃত্যু, কুমারখালী থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার, আটক এক, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 42তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কুষ্টিয়া কালেক্টরেট স্কুল পরিদর্শন, গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ আহত, গাংনীতে করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। আমার হাতে আছে মাথাভাঙা পত্রিকার প্রধান সংবাদটি করেছে, প্রথম ধাপে দেশের 25টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা, চুয়াডাঙ্গায় ভোট 28শে ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিল 1 ডিসেম্বর, প্রত্যাহার 10 ডিসেম্বর, মেয়র দলীয় ও কাউন্সিলর নির্দলীয় প্রতীকে ভোট, পাখি ভ্যানের চাপায় শিশু হুজাইফা নিহত, নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হন কলেজ ছাত্রী মিম, দামুড়হুদায় কঙ্কাল উদ্ধার, ভ্যানিটি ব্যাগ, পরনের কাপড়, সার্টিফিকেট ও মার্কশিট দেখে শনাক্ত, দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু। এটি গতকালকের রিপোর্ট ছিল। আলমডাঙ্গায় খাদিমপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত সদস্যের শপথ গ্রহণ, গাংনীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের 5 সদস্য আটক, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার, দেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন, মেহেরপুরের উন্নয়ন সকলকে একযোগে কাজ করতে হবে, নবসজ্জিত মেহেরপুর প্রেসক্লাবের উদ্বোধনকালে পৌর মেয়র রিটন, কার্পাসডাঙ্গায় সাংবাদিক কোচির মায়ের ইন্তেকাল, এমপি টগরের শোক প্রকাশ। আমরা আলোচনায় যাই। আমি প্রথমেই আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে কারণে আরও আজকে 2 জন সাংবাদিককে আমি এখানে দাওয়াত করেছি। আমাদের মেহেরপুর প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, তারা সম্মিলিতভাবেই এটা রিপোর্টটি করেছে, একটি অনুসন্ধানী রিপোর্ট, যেটা প্রতিদিনই আমি আপনাদের উদ্দেশ্যে বলেই থাকি যে মাদক হলো একটি প্রত্যেকটা পত্রিকার কমন আইটেম নিউজের ক্ষেত্রে। ইদানিংকালে এই মাদকের ভয়াবহতা, এই মাদককে কেন্দ্র করে সমাজের অস্থিরতা, নানা ধরনের অপকর্মের শিকার হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। মাদকের ব্যবসাদাররা ঠিকমতো আটক হয় না, অথচ মাদক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমনই একটি অনুসন্ধানী রিপোর্ট মুর্তজা ফারুক রূপকের একটি বড় অনুসন্ধানী রিপোর্ট। আজকে এটা পর্ব যদিও দেওয়া হয়নি, তবুও দীর্ঘদিনের অনুসন্ধানের প্রেক্ষিতেই মূলত আমাদের আজকের এই রিপোর্টটি। আমি মুর্তজা ফারুক রূপককে দিয়ে শুরু করব আজকের প্রধান সংবাদটি দিয়ে। এই নিয়তি কালোবাজারি আর মাদক ব্যবসা, কিভাবে এই অনুসন্ধানের যদি আদ্যপান্তে একটু খুলে বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমরা প্রথমে যখন এটা জানতে পারি কোনো একটা মাধ্যমে যে নিয়ত নামের একজন
এই ধরনের একটা ব্যবসার সাথে জড়িত। আমি প্রথমে সেখানে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে যে তথ্যটি পাই সেটা শুনে আমি নিজেও অবাক হয়েছিলাম। সেটা হলো উনি ভারতের একজন নাগরিক, কোনো একটা কারণে কিংবা কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে, সীমান্তবর্তী এলাকা, সেই গ্রামে বসবাস শুরু করেন এবং ওনার বাসাটা যেই জায়গায় আছে ওখান থেকে আশেপাশে খুব কম বাড়ি আছেন। ওর সামনে গেটের জাস্ট আপনি গেট খুললেই সামনে সোজা মাঠ, তারপর কাঁটাতার, খুব কাছেই একদম। এবং ব্যবসাটা চালাচ্ছে আমাদের অনুসন্ধানে যতটুকু জানতে পেরেছি সেটা সে দেশের ওর ভাইও থাকে, সে ওর ভাই এবং আমাদের যে আরেকজন ছিল উম্মত আলী, যেটা ওর ভাই, সেটা আপনার আনন্দবাস গ্রামে একসময় বসবাস করতেন। তিনিও একটা অপকর্মের জন্য তাকে আনন্দবাস গ্রাম থেকে বের করে দেওয়া হয় কিংবা জনরসে পড়ে সে আবার ভারতে চলে যায়। তো এই যে একটা তাদের যে আতা, মানে তার সাথে সমন্বয় করে কিন্তু সেই ব্যবসাটা চালায় এবং এই ব্যবসাটা ঢাকার জন্য সে বীজের ব্যবসা কিংবা গরুর ফার্ম দিয়েছে গ্রামে, বিভিন্ন জায়গায় বলে বেড়ায় এই করছে। এটা নিয়ে আমরা করতে যাই, সেখানে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদের সরে আসতেও বলা হয়েছে। প্রশাসনের লোকজনও বলেছেন যে এটা রিস্কি, কি দরকার এদিকে যাওয়া। আমরা তখন কিন্তু আরও বেশি অবাক। আমরা এটা যদি দিনের হিসাবে করি তাহলে প্রায় 63 দিন, প্রায় 2 মাস 3 দিন পরে আমরা এই নিউজটা পাবলিশ করতে পেরেছি। আরও হয়তো যেগুলা বাকি আছে সেগুলোও জানতে পারবো এবং সেটাও নিউজের মাধ্যমে নিয়ে আসতে পারবো এর যে ব্যবসা। আর ওরা একটা সুবিধা কি, যেটা পাশেই চুয়াডাঙ্গা এবং মাঠ, আর বিভিন্ন জায়গা থেকেও ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যারা ইন্ডিয়া চিকিৎসা নিতে যায়, সেই ইন্ডিয়ার চিকিৎসা নেওয়ার ওই সময় খোঁজে যে কারা চিকিৎসা নেয়, সেই ধরনের লোককে বাছাই করে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন কালেকশন করে এবং সেই প্রেসক্রিপশনের ছবি উঠায় নেয়, কখনো ফটোকপি করে নেয়, সেই ফটোকপি করে নিয়ে ইন্ডিয়াতে যায় যে ওষুধ আনার উদ্দেশ্যে। তার মানে ইন্ডিয়াতে যাওয়ার যে একটা কারণ, এটা কষ্ট থাকেই একটা মাসে, যে সেখানে যাবে ওষুধ আনার উদ্দেশ্যে যায়। কেউ জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে ওষুধ আনতে যাচ্ছে এবং আসার সময় যদি হয় বিজেপির লাইন আইন সার্চও করে, সে সময় সে ওষুধ বলে কিংবা ওষুধ তার কাছে পাওয়া যায় এবং প্রেসক্রিপশনও থাকে, সেহেতু সে আর ওই ধরাছোঁয়ার মধ্যে পড়েনি। তো এইভাবেই সে মোটামুটি ব্যবসা এতদিন চালিয়ে যাচ্ছিল। আজকে আমরা মনে করি যে আসলে সার্থক হয়েছে, যে ধরনের একটা কালো মানুষকে, যারা সমাজের দুশ্মন বলে আমরা জানি, মাদক ব্যবসায়ী, জনসম্মুখে নিয়ে আসতে পেরেছি। আমি আসবো আপনার কাছে। আমি শাকিল রেজাকে যদি জিজ্ঞাসা করি যে এই অনুসন্ধানে আপনি তো মানে মুজিবনগরে দায়িত্ব পালন করেন বেশিরভাগ সময়, যদিও আর একটা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এই মাদকের এক ধরনের সীমান্তবর্তী এলাকাতে মাদকের যে চোরাচালানগুলো হয়, আপনার অবজারভেশন, আপনি কিভাবে? আসলে যদি আমার সীমান্তবর্তী এলাকা হিসাবে বলতে চাই, আমার বাসা কিন্তু একদম সীমান্তের কাছেই। হয়তো আমার বাসা থেকে সীমান্ত 3 কিলোমিটার সামথিং এরকম। তো আমরা দেখি যে প্রতিনিয়তই কিন্তু ওই সীমান্ত দিয়ে আপনার মাদকগুলো আসা যাওয়া করে হয় হচ্ছে বেশি। ওই মাঠের ভিতর দিয়ে আপনার দেখা যাচ্ছে পাটের সময়, এই যে এখন শীতের পর দেখবেন যে পাট লাগাচ্ছে, পাটের সময় কিন্তু ওই তার কাটাটা দেখা যায় না। তখন কি করে যে বিভিন্ন মাধ্যমে তার কাটা কেটে ওই মাদকগুলো নিয়ে আসে। আমরা যেটাও কালকে জানতে পারলাম যে ইতিমধ্যে নাকি কে বা কারা তার কাটাগুলো কাটতেছে। তো পরে সীমান্তবর্তী যারা পাহারা যারা আছে তাদের কাছে আসছে যে এরকম তার কাটা হচ্ছে, আপনারা এগুলো একটু সতর্ক থাকেন এবং দেখুন। তো যদি আসলে সীমান্তবর্তী এলাকায় যারা দায়িত্বরত আছে এবং সীমান্ত পাহারাদার যারা আছে, তারা যদি এই বিষয়ে বেশি একটু তৎপরতা থাকে, একটু ভালোভাবে একটু বর্ডারের দিকে যদি একটু নজরদারি করে, তাহলে কিন্তু আস্তে আস্তে মাদকটা কমানো সম্ভব হবে। কারণ আরেকটা জিনিস আমি একটু দেখলাম এই নিউজের ইয়েতে, যে মুজিবনগর থানার যে অফিসার ইনচার্জ আছে উনি একটা বক্তব্য দিয়েছে যে তার কাটার কাছ থেকে 10 কিলোমিটার 3 কিলোমিটার 3 কিলোমিটারের ভিতরে আইনি কিছু বাধ্যবাধকতা থাকায় কিন্তু পুলিশ প্রশাসন ওখানে যেতে পারে না। সেই কারণে কিন্তু অনেকগুলো মানে চিন্তাধারা এবং ইচ্ছা থাকলেও সেগুলো কিন্তু করতে পারে না।
সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী থাকে তাদের তৎপরতার প্রয়োজন কিন্তু বেশি। না, আমি সাইকেলের সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যেতে পারবে না এমন না, যদি যেতে হয় তাহলে বিজেপির সেখানে তাদেরকে ইনফর্ম করে যেতে হবে, তাদের অনুমতি নিয়ে যেতে হবে। আসলে যদি এই ধরনের গোপন অপারেশনে যদি কাউকে ইনফর্ম করে যেতে হয়, এই এত যে একটা পরিকল্পনা থাকে ওদের, সেই পরিকল্পনা আমার মনে হয় ব্যাঘাত ঘটে। সেই ক্ষেত্রে আপনার তাদের যে গোপন যে অপারেশন সেগুলো অনেক সময় সাকসেস নাও হতে পারে। তো আচ্ছা, মাঝে একটা দেখেছিলাম যে ওই সীমান্তবর্তী এলাকাতে নোম্যান্স ল্যান্ডের আশেপাশে মানে পাশ দিয়ে পাটের চাষটা করতে পারবে না। শাকিল রেজা যেভাবে বলছিলেন যে ওখানে পাট হওয়ার পরেই পাটটা বড় হয় আর অমনি সীমান্তের কাঁটাতারের ইয়েগুলো দেখা যায় এই না। বিষয়ে আমি আপনাকে একটু বলি, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ভারতের যে সীমান্ত আছে, সে ভারতের প্রায় 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার জায়গা বাংলাদেশের ভিতরে ফেলানো আছে, তারপর হচ্ছে তাদের তারের কাঁটা দিয়ে ঘিরে আছে। আমাদের এই বাংলাদেশ থেকে নিষেধ করা হয় যে আপনারা ওই বিজেপির আপনার হচ্ছে তার কাটা থেকে 1.5 কিলোমিটারের ভিতরে আপনারা কেউ যেন পাট লাগাবেন না, যারা বাংলাদেশের চাষি আছেন। 1.5 কিলোমিটার মানে হচ্ছে তার কাটা থেকে বাংলাদেশের ভিতরে আমাদের 1.5 কিলোমিটার হবে কেন? ওটা 300 ফিট। 300 ফিট, আচ্ছা 300 ফিট, ওটাই নোম্যান্স ল্যান্ড। আচ্ছা, ওই যে 300 ফিট যেটা আছে তার ভিতরে লাগানো নিষেধ হ্যাঁ, আছে। ওরা ওদের চাষি এসে ওরা ওখানে কিন্তু চাষ আপনারা করে। দেখছেন যে ঠিকই ওদের চাষিরা এসে ওদের জমিতে ওরা চাষ পাট করে। লাগায়, কিন্তু এই পাট লাগানোর কারণে তার কাটা কিন্তু দেখা যায় না। অথচ আমাদের এই বাংলাদেশে নিষেধাজ্ঞা আছে যে এখানে পাটটা লাগানো যাবে না, কিন্তু ওরা লাগায়। কিন্তু ওরা লাগায়। আচ্ছা, আসলে এখানে যে সুবিধাটা যেটা থাকার কথা যে এই পাটটা লাগালে তার কাটা দেখা যাবে না, কিন্তু এক পক্ষে হয়ে কিন্তু এটা তার কাটা কিন্তু দেখা যায় না আসলে মাদকের মূল চালানটাই আসে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। যার কারণে অবশ্যই একটা এই অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে যদি আসলে বলতেই হয়, আমরা স্থানীয় প্রশাসনকে অবশ্যই বলবো যে এই তদন্ত রিপোর্ট, এই অনুসন্ধানী রিপোর্টের আলোকে অবশ্যই আমাদের মেহেরপুর জেলা পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বা অন্যান্য অপরাপর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা দায়িত্বশীলতার মধ্যে দিয়ে অন্তত এগুলোকে নিরসন করার চেষ্টা করবেন। আমরা যাই অন্য প্রসঙ্গে। কুষ্টিয়ায় কিশোর অপরাধী নিবিড় আটক। এই একই রিলেটেড একটা কিশোর অপরাধ করছে, মাদকের সাথে জড়িত হচ্ছে, পণ্য ছবি নিয়ে তাদের ব্ল্যাকমেলিং হচ্ছে নানান কারণে। তো এ বিষয়ে যদি মর্তজা রূপক যদি কিছু বলেন। আমি এটা নিয়ে কথা বলার আগে আমাদের মেহেরপুরের একটা ঘটনা বলতে চাই। আপনি সম্প্রতি জানেন রতন নামের একজনকে চাকু মেরেছিল স্টেডিয়ামে এখানে। বিষয়টাও কিন্তু ওরাও কিন্তু কিশোর। আপনি চিন্তা করেন যে স্টেডিয়ামে যাবে, অস্ত্র নিয়ে যাবে, একজনকে তার পেটে চাকু ঢুকাইতে হবে, এই টেন্ডেন্সি কিন্তু ওদের ভেতর চলে আসছে। আমাদের সমাজটা কোথায় গেছে? আমরা আমাদের যারা আছে কিশোর আছে তাদের অভিভাবক, তারা কিভাবে তাদেরকে বড় করছে? তারা এই ধরনের সাহস করে যে ওপেন যায় জনসম্মুখে দিনের আলোতেই একজনকে চাকু মারতে। যদি ছেলেটা আল্লাহ যাই হোক বাঁচাই দিয়েছে, কিছু হয়নি, মারা যায়নি, যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে এটা কত দূর যেত। ওইটাকে কেন্দ্র করে সম্প্রতি গত পরশুদিন রাত্রে আবার কিন্তু মারামারি হয়েছে। শুধু ওইটা না, আপনি দেখেন কিছুদিন আগে আরেকটা যে কিশোর ড্রাইভারদের তৎপরতা, রাস্তায় উশৃঙ্খল কিছু ছেলে পুলান মোটরসাইকেলে রোড কাঁপিয়ে বেড়াচ্ছে, কিশোররা মাদক ব্যবসার সাথে জড়াচ্ছে, কিশোররা এই ধরনের একটা অপরাধীর সাথে জড়াচ্ছে। এমনকি যারা একদমই কিশোরের চাইতেও যারা শিশু, তারাও কিন্তু ওই যে আপনার সলিউশন হিসেবে যেটা ব্যবহার করে আঠা, ওই জাতীয় মাদকের সাথেও কিন্তু অলরেডি তারা জড়িয়ে পড়েছে। এই যে কিশোররা এই লাইনে আসে, অবশ্যই এই যে সচেতন মহানগুলো আছে এদেরকে কিন্তু আরো বেশি সচেতন হওয়া উচিত। আর একটা অভিভাবক তাদেরকে বেশি দায়িত্ব পালন করে, তাদের ছেলেরা কোথায় যাচ্ছে, কাদের সাথে বেড়াচ্ছে, কাদের সাথে মিশছে, এটা যদি তারা যদি দেখভাল করে তাহলে আমার মনে হয় এটা কমানো সম্ভব। আর যদি না হয় তাহলে এর ভয়াবহ রূপ কিন্তু আমাদের একসময় দেখতে হবে মেহেরপুরে। রাইট। শাকিল রেজা, গাংনীর চৌগাছায় পাখি ভ্যান চাপায় শিশু নিহত। এই আর একটা কমন আইটেম পত্রিকার আমাদের সড়ক দুর্ঘটনা। আসলে কিন্তু আমি পত্রিকায় প্রতিদিনই দেখছি পত্রিকা, টেলিভিশন, যে আজ মেহেরপুর, গাংনী, কুষ্টিয়া, আসলে বিভিন্ন জেলাতেই কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকছে।
অনেক নিহত হচ্ছে এবং আহত হচ্ছে। আসলে এর জন্য বিশেষ করে সমস্যা দেখা দেয় হচ্ছে আমাদের যে অবৈধ যানগুলো আছে, যেমন মুসিমন করিমন, এদের কিন্তু নির্দিষ্ট কোনো ব্রেক নেই। এরা এমন স্পিডে গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় যদি সামনে কোনো মানুষ দেখতে পায়, কিন্তু ওরা জায়গায় থামানোর মতো সেই ক্যাপাসিটি তাদের নাই। এমনকি যারা পাখি ভ্যানও আছে, পাখি ভ্যান দেখবেন যে ব্যাকে যাওয়ার সময় যে ব্যাক করবে, সেখানে যে একটু স্লো করবে, স্লো করার মতো তাদের কিন্তু কায়দা নাই। সেই জোরে আপনার মানে ফুল স্পিডে যেয়ে তারা ব্যাক করে। এই সময় যদি সামনে অপোজিট সাইডের থেকে যদি কোনো গাড়ি আসে, তাহলে কিন্তু সেই অপোজিট সাইডের যে গাড়িটা আসবে সে কিন্তু কন্ট্রোল করতে পারে না এই ভয়ে। তো এই এমন সময় কিন্তু ধাক্কাটা লাগে। তবে আমাদের এই প্রশাসনের উচিত যে এই ধরনের অবৈধ যে যানগুলো আছে সেই বিষয়ে রাস্তায় নামে এবং এর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এছাড়া যে মোটর সাইকেলের বিষয়টা আছে, আমাদের যারা এখন বর্তমানে কিশোর যারা হয়ে উঠছে, ক্লাস 6 কি 7 পড়বে, এরকম অবস্থায় কিন্তু তারা মোটর সাইকেল চালানো শিখে যাচ্ছে। আর তাদের নাই ড্রাইভিং লাইসেন্স, তারা আসলে কোনো রকম স্টার্ট দিয়ে গাড়ি চালাতে জানলে মনে করে যে আমরা অনেক বড় একটা ড্রাইভার হয়ে গেছি। তখন কিন্তু তারা আসলে এটা বোঝে না যে দুর্ঘটনা ঘটলে আমি যে মারা যাবো, আমার পরিবারের ক্ষতি হবে, এই ধরনের তাদের টেন্ডেন্সি তাদের মাথায় আসে না। তারা কিন্তু ভাব দেখানো হোক কিংবা পাল্লা দেওয়ার জন্য হোক প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়। সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় যখন গাড়ি আসে, ওই যে সরাসরি যে তারা জায়গা দাঁড় করাবে সেই ধরনের সাহসটা তাদের ভিতরে থাকে না, তখন কিন্তু তাই সেই দুর্ঘটনাগুলো ঘটতে থাকে। তো গণমাধ্যমের কর্মী হিসাবে আপনারা কখনো করেন না যে ওই স্থানীয় পুলিশ প্রশাসনকে বলেন না যে তেনাদের মোবাইল কোড করা বা এই ধরনের তৎপরতা বৃদ্ধি পেলে তো আসলে সেখানে এদের এই ইয়েটা উৎপাতটা অন্তত কিছুটা রক্ষা পায়? আসলে আমরা বলছি এবং যারা প্রশাসন আছে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইল কোড করে, কিন্তু মোবাইল কোড যখন করে তখন কিন্তু তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। ছোটো ছোটো বাচ্চারা যারা আছে আর হচ্ছে যখন মোবাইল কোড করে সেই সময় একটু কম থাকে। মোবাইল কোড করার পর সরে আসার পরে কিন্তু আবার তারা যাওয়া করার সরে করে দেয়। যেমন একটা জিনিস দেখেন, মুজিবনগরের গেট কিন্তু এখন বন্ধ আছে। ওই মুজিবনগর গেট বন্ধ আছে, আমি আনসারকে বললাম যে আচ্ছা আপনার এই গেটটা খুলে রাখতে পারেন তো। তখন বলছে ভাই আমরা যদি গেট খুলে রাখি, এমন স্পিডে মানুষ গাড়ি চালিয়ে যে ওই স্পিডে এসে ওই ব্যাকের সময় এসে তারা কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমরা গেটটা লাগাই রাখি যাতে করে মানুষ এখানে স্লো করার পর মুজিবনগরের ভিতরে ঢুকতে পারে। তো ওই ঢোকার পরে কিন্তু ওই যে ব্যাক ঘোরার পর কিন্তু আবার মানে স্পিডে গাড়ি চালায়, যে আমি মুজিবনগরের ভিতরে আসছি ফাঁকা একটা জায়গা, দেখি কত দূরে। মুজিবনগরে এখন পর্যটকের অবস্থান কেমন? জি, মুজিবনগরে আপনি জানেন যে করোনার জন্য দীর্ঘদিন মুজিবনগর বন্ধ ছিল। আসলে বন্ধ থাকার অবস্থায় মুজিবনগর কিন্তু প্রায় 4 মাস লকডাউনের ভিতরে ছিল। লকডাউনের ভিতরে থাকার পর্যন্ত কেউ ঢুকতে পারেনি মুজিবনগরে। পরে আবার এই যে লকডাউন উঠে দেওয়ার পর কিন্তু মুজিবনগরে পর্যটক আস্তে আস্তে আসা শুরু করেছে। এখন তো শীতের সময়, এখন ধীরে ধীরে এখন পর্যটক আস্তে আস্তে আসতে শুরু করেছে। এখন আসছে পর্যটক। হ্যাঁ রূপ, গাংনীতে করোনা ভাইরাস সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি। প্রশিক্ষণ চলছে মাঠে। আজকে মাস্কবিহীন মানুষদের কয়েকজনকে জরিমানা করা হচ্ছে 200 টাকা করে। আবার হাট বাজারে গিয়ে আমরা দেখছি যে ম্যাক্সিমাম জন মাস্ক নাইও। বিশেষজ্ঞরা বলছেন যে এই শীতকালে করোনার যে প্রাদুর্ভাব, এইটা এক ধরনের ওনারা খুব শক্তিশালীভাবে সতর্ক হতে বলছেন, নচেতের দায় বহন করতে হবে। সব মিলিয়ে মেহেরপুরের এই করোনা কীভাবে দেখেন? আমরা গত মার্চে আমাদের বাংলাদেশ সর্বপ্রথম সম্ভবত করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকেই 26শে মার্চ থেকে লকডাউন দেওয়া হচ্ছিল, তারপরে আবার এটা উঠে নেওয়া হয় এবং সীমিত আকারে সব কিছু চালু করা হয়। কিন্তু আসলে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাচল করার আহ্বান জানানো হয়। এবং আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে করোনার প্রভাবে। এই নির্দেশনা আছে ঠিকই, সকল ক্ষেত্রে নির্দেশনা আছে, কিন্তু আমরা কেউ মানছি না। এই করোনার এই যে দেখেন যে প্রশিক্ষণের সমাপ্তি, করোনা ভাইরাস সচেতনতায় বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি হলো। আসলে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কি এই 8-9 মাস পরে এসে এখন কি এটা জরুরি? আমরা তো এখন প্রশিক্ষণ প্রয়োজন নেই, এখন সরাসরি মাঠে প্রয়োগ করতে হবে। কয়েকদিন আগে শুনলাম কুষ্টিয়াতে কয়েকজনকে জরিমানা করা হয়েছে, চুয়াডাঙ্গাতে জরিমানা করা হয়েছে। কিন্তু আমরা এই দ্বিতীয় ঢেউ ঠেকানোর জন্য কিংবা দ্বিতীয় ওয়েভ যে করোনার আবার নতুন করে প্রকোপ হতে পারে এই আশঙ্কা করা হচ্ছে শীত মৌসুমে, এটা ঠেকানোর জন্য মেহেরপুরে কিন্তু কোনো প্রশাসনিক তৎপরতা নেই।
এখনো পর্যন্ত তাদেরকে ওই কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেলা পুলিশ হয়তো মাইকিং করছে এবং হয়তো 10 মিনিট কিংবা 15 মিনিট নয় আধা ঘন্টা যাবৎ কোনো কোন মোড়ে মোড়ে দাঁড়ায় মানুষজনকে সচেতন করছে, বলছে, কিন্তু আসলে এটা তো যথেষ্ট না। আর সর্বোপরি যে করোনার যে বিষয়টা, আসলে প্রশাসনেরও কাজ না, কিন্তু আমরা যদি নিজেরা না সচেতন হই। আমি আপনাকে এই কথাই জিজ্ঞাসা করছি যে প্রশাসন কি আপনাকে পাহারা দিবে? পাহারা দিবে আপনার স্বাস্থ্য পাহারা দেওয়ার জন্য প্রশাসন না। তাহলে আপনি যখন একটা অ্যাওয়ারনেস তো অনেক হচ্ছে, মেহেরপুর জেলা পুলিশ তারা মাস্ক বিতরণ থেকে শুরু করে নানান কর্মকাণ্ড পরিচালনা করেছে, সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ দায়িত্ব পালন করছে, ডিসির নেতৃত্বে জেলা প্রশাসন তারা দায়িত্ব পালন করছেন কম বেশি, তাই না? এই অ্যাওয়ারনেস আছে, কিন্তু আপনার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আপনি সচেতন হচ্ছেন না। নাগরিক আমি ওই জায়গাতেই আসতে চাচ্ছিলাম যে এই সব কিছু কিন্তু করছি, কিন্তু আমরা কিন্তু সচেতন হচ্ছি না। এবার আমাদেরকে সচেতন যদি করা হয়, ওই যে কথা আছে না, যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন মনে করেন যদি আমরা সচেতন হচ্ছি না, প্রশাসনের ভূমিকা নিচ্ছে না, তাহলে পরিস্থিতিটা খারাপ হবে, এটা ঠিক। তাহলে জনগণ সচেতন করার জন্য তাদেরকে বাধ্য করতে হবে, হ্যাঁ, এনফোর্স করতে হবে, এটা ঠিক আছে, অবশ্যই এনফোর্স করতে হবে। তো এই বর্তমান এই সময়ে যে আসলে এটা নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই, অ্যাকচুয়ালি সুযোগ নাই। যে ধরনের বিশেষজ্ঞরা যেভাবে বলছেন, তার কারণ স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে বিশেষজ্ঞদের মতামতটাই অপরিহার্য, মানতে বাধ্য। এটা যদি না হয় তাহলে যেমন গতকালকেও যেমন কতজন 38 জন মারা গেছে, আজকের ইয়েতেও আমাদের মেহেরপুরে গতকালকে 3 জন আক্রান্ত ছিল, আজকের রিপোর্টটা এখনো পাইনি। আমাদের মেহেরপুর সেই তুলনায় বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে অনেক কম। আসলে কম, এটা হয়তো আমাদের বলাটা কতটুকু যুক্তিযুক্ত না, এটা পরীক্ষা কম হচ্ছে, কিন্তু এখন না, পরীক্ষা কম হচ্ছে যে কারণে আমরা যে পরিসংখ্যানটাই ইয়েতে পাচ্ছি, সেই তুলনায় আমাদের 703 জন করোনা আক্রান্ত হয়েছে, 16 জন মৃত্যুবরণ করেছে, তার বেশিরভাগ জনই সুস্থ হয়েছে। ঠিক আছে, আমি নিজেও করোনা আক্রান্ত ছিলাম, আমি নিজেও, যদিও আপনাদের শুভকামনার কারণে হয়তো আমিও সুস্থ হচ্ছি। তো আমরা আশা করব যে এটি শুধুমাত্র আসলে পুলিশ প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসনের কাজ না, এটা নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব যে আসলে তা নিজে সুরক্ষিত থাকবে এবং অন্যকে সুরক্ষা দেবে, তাই না? হ্যাঁ, আমরা কথা বলবো মাথা ভাঙার একটা নিয়ে। প্রথম ধাপে দেশের এই নিউজটা নিয়ে কথা বলবো। নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হন কলেজ ছাত্রী মিম। জানেন এই নিউজটা সম্পর্কে তেমন কিছু? শুধুমাত্র হেডলাইনটা দেখেছি, কিন্তু ভিতরে আসলে এখনো সবগুলো পড়া শুরু হয়নি। এই ধরনের জিঘাংসা, এই ধরনের মানে সে কি বলবো, এক ধরনের নির্মমতা মানুষের মধ্যে যেন বেশি হয়ে গেছে। ঠুনকো এতটুকু কিছু হচ্ছে, সবকিছু হচ্ছে হিংসার একটা, হ্যাঁ তাই না? হিংসার করে ভোগবাদী দুনিয়ায় আমাদের নিজের প্রাপ্তি এনশিওর হতেই হবে, তাই না? আমি যদি একটু বলি এটার বিষয়ে, 2 মাসেরও বেশি সময় পর মেয়েটার কঙ্কাল উদ্ধার হলো। এটা খুব লজ্জাজনক একটা ব্যাপার। মেয়েটা যখন নিখোঁজ হয় তখন মেয়েটার পরিবার থেকে একজনের নাম বলা হয়েছিল, সন্দেহ করা হয়েছিল, কিন্তু হয়তোবা পরবর্তীতে এটা নিয়ে আর এগায়নি। কিন্তু দেখেন, প্রকৃতির খেলায় কিন্তু মেয়েটাকে উদ্ধার করা গেল, এটা কারো প্রচেষ্টাই না। তার কঙ্কাল এবং তার সাথে তার পোশাক, তার এবং তার সাথে যেগুলো ছিল আর কি, যেগুলা নষ্ট হওয়ার মতো না, সেইগুলা দেখে প্রাথমিক অবস্থায় তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তার বাবাকে নিয়ে এসে মেয়েকে করছে। পরে অবশ্য পুলিশ ডিএনএ টেস্ট করার জন্য এটা পাঠাইছে, এখন হয়তো রিপোর্টটা আসেনি। আপনি দেখেন যে একটা মেয়ে অপহরণ হচ্ছে, একজনের জন্য দায়ী, সে যে কারণেই হোক না কেন, তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে এবং কোথাকার মৃত্যু, কোথায় এসে সেই লাশটা উদ্ধার হচ্ছে এতদিন পর। এই ঘটনা কিন্তু আসলে লজ্জাজনক বিষয়। কিন্তু দেখ, আপনি আরেকটা বিষয় আমি এটার সাথে যোগ করতে চাই, সেটা আপনি জানেন যে গাংনীর একটা মাদ্রাসার যে কেয়ারটেকার ছিলেন, সেই হত্যা মামলার এখনো পর্যন্ত কিন্তু আসামিদের উদ্ধার করা হয়নি। আমরা জানতে পেরেছি যে পরিবার থেকে কয়েকজনকে সন্দেহ করা হয়েছে, সেই ইনফরমেশনও পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে, কিন্তু এগাইতে পারেনি তারা। অবশ্যই এটির কারণ, এটির প্রকৃত যে আসলে ঘটনা, সেটা অচিরেই উদ্ঘাটিত হোক, আমরা এটা প্রত্যাশা করি। গাংনীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার
চোর চক্রের 5 সদস্য আটক, বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার। শাকিল, আপনাদের ওইদিকেও বিভিন্ন সময় ট্রান্সমিটার চুরি হয়েছে, তাই না? যে আমরা যেখানে মানে বেশিরভাগই দেখে থাকেন যে বিভিন্ন সময় কিন্তু তার, তারপর হচ্ছে এর সাথে যে যন্ত্রাংশগুলো থাকে বিভিন্ন সময় কিন্তু এগুলো চুরি হয়, অল্প হয়তো বা অল্প কিছু সংখ্যক চুরি হওয়ার কারণে কিন্তু অনেক সময় পেপার পত্রিকায় আসে না, কিন্তু ট্রান্সমিটার একটা দুইটা কিন্তু মাঝে মাঝে চুরি হতেই আছে। তো এখন বর্তমান সময়ে ডিজিটাল আসার পর এখন অল টাইম সব সময় কারেন্ট থাকে এবং হচ্ছে প্রশাসনের তৎপরতা এবং হচ্ছে পুলিশ প্রশাসনের বিভিন্ন নজরদারিতে কিন্তু এখন আমাদের মুজিবনগরটা অনেকটা শান্ত আছে এই চুরির দিক দিয়ে। এতটা এই ট্রান্সমিটার যারা চুরি করে এ তো আন্তজেলা ডাকাত দল এরা। ও আপনার মেহেরপুরের সদস্যও আছে তার মধ্যে, ওরা অন্য জায়গায় ডাকাতিটা করে, এই চুরিটা করে, আর অন্য জেলার আসে এখানে, বিভিন্ন জেলার সাথে এরা আসলে হ্যাঁ মিল করে বা এরা কিছুদিন আগে ফরিদপুরের 3 জন আটক হয়েছিল। রাইট। আমি সেই জায়গায় ইনফরমেশন আনলে একটা খুব হাস্যকর একটা জিনিস শুনলাম যে ওদের কৌশলটা কি, ট্রাক নিয়ে আসবে, 2-3 জন ট্রাক সারার একটা অভিনয় করবে, কোনো কিছু নষ্ট হয়েছে বড় বড় হাতুর টাতুর নিয়ে এসে সে ঘাওয়াবে, কোনো একটা কিছু করবে, আর ওই দিক দিয়ে যে দোকানে চুরি করবে সেই দোকানের সামনে কিন্তু ট্রাকটা নিয়ে এসে থামানো হবে, এদিকে ট্রাকের আওয়াজ আর ওইদিকে দোকান ভাঙ্গার আওয়াজ, এটা একসাথে হয়ে যায়, পরে মানুষজন আর টের পায় না। ওদিক দিয়ে আশেপাশে যারা গুটি কয়েকজন তো মানে দেখাও দেয়, ওদেরকে বলা হয় যে ট্রাকটা ভাই নষ্ট হয়ে গেছে, এটা আমরা সারাচ্ছি, পরে মানুষজন আর খেয়াল করে না, ওদিক দোকান কিন্তু নানা নিয়েতে দোকান চুরি, তারপরে ট্রান্সমিটার চুরি, দোকানের ব্যাটারি এবং এই যে যারা ট্রান্সমিটার চুরি করে কিন্তু একদম ওরা টেকনিশিয়ান, খুব ভালো দক্ষ টেকনিশিয়ান, না হলে কিন্তু এগুলো সম্ভব না। আসলে একটা পোলের এই কৌশলেই কিন্তু ওরা এই ধরনের। এটা কিভাবে, তবে পুলিশের একটা বড় অর্জন কিন্তু এইটা, এই চোর চক্র, এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিলই কিন্তু। এটা করে আসলে সাফারও করে তো এই যদি ট্রান্সমিটারটা যখন চুরি হয়ে যায় সেচ মেশিনের, তখন ওইটা রিপ্লেস করতে তো আবার একটু সময় লাগে, আবার ওই সময়ের মধ্যে যদি সেচ কার্যক্রমটা যদি না চলে সেখানে ফসলের ক্ষতি হয়, চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, তাই না? দেশের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার পদ্ধতি ব্যাপক পরিবর্তন, মানে কি ধরনের পরিবর্তন? আমাদের মর্তুজা ফারুক রূপক, আপনি শুধু সাংবাদিকও না, আপনি একজন শিক্ষক, এই পরিবর্তনগুলোকে কিভাবে দেখছেন আসলে? কি ধরনের পরিবর্তন? 10ম শ্রেণী শেষে পাঠ্যসূচির উপর প্রথম পাবলিক পরীক্ষা, একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষে 2টি পাবলিক পরীক্ষা। এই যে আমাদের একটা বিষয় যেটা আমি এর আগেও বিভিন্ন জায়গা থেকে শোনা হয়েছে যে প্রথম পর্যায়ে যেটা 8ম শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না, করা হলো পিএসসি উঠে যাবে এবং জিএসসি হবে, জিএসসি তারপরে হবে এসএসসি। এই সিদ্ধান্তটা যেটা আপনার করেছে, আর এর আগে যে এসএসসি পরীক্ষা দেওয়া হতো 9ম 10ম মিলে, 2টা মিলে আমরা রেডি, মানে স্টুডেন্টরা হয়তো রেডি হতো, তারপর তাদের এই 9ম 10ম যে পড়ার যে বিষয়গুলো ছিল তার উপরে এসএসসি পরীক্ষা হতো। এখন যেটা ওরা করেছে, প্রস্তাব করেছে, যেটা 2022 সাল পরে হয়তো কার্যকর হতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র 10ম শ্রেণীতে যে পাঠ্যপুস্তকটা থাকবে, যে সিলেবাসটা থাকবে তার আলোকে হবে, আর পাবলিক পরীক্ষা হয়তো পিএসসি এবং জিএসসি থাকবে না, এসএসসি হবে। এসএসসির পরে আপনার যেগুলো এসএসসি আছে কিংবা উচ্চ লেভেলে আছে সেই ধরনের একটা পরিকল্পনা করছে। তবে এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় খুব ভালো একটা উদ্যোগ, কারণ দেখেন যদি 1 থেকে 10 পর্যন্ত 10ম শ্রেণীর একটা বাচ্চাকে যদি পাবলিক পরীক্ষা যদি এই অল্প বয়সে 16 বছর পর্যন্ত তাকে যদি 3টা পাবলিক পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার একটা চাপ সৃষ্টি হয় তার ভিতরে, এবং অনেকগুলা সাবজেক্ট থাকে, বই থাকে, পড়াশোনার একটা বেশ প্রেশার থাকে তার উপরে। এইটা যে প্রস্তাবটা করেছে যে শিক্ষা ব্যবস্থার পরীক্ষা পদ্ধতিটা, এতে একটা বাচ্চা কিন্তু আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হবে, এবং পরীক্ষা পদ্ধতির এই পরিবর্তনটা আসলে সেটাও তার শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসবে। বর্তমান যে যুগ, যারা বহির্বিশ্বে যেসব পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, এটা বাংলাদেশে অ্যাপ্লাই করলে আমার মনে হয় শিক্ষার্থীদের বেশ খুব ভালো হবে। এবং 10টি সাবজেক্টের কথা বলা যায়, সেটা সবগুলোই পড়া লাগবে আসলে একজনকে পরিপূর্ণভাবে শিখতে হলে। তো মাঝে মধ্যে মনে হয় এই সমস্ত এক এক ধরনের পদ্ধতি আবিষ্কার হয়, গিনিপিগ হিসাবে ব্যবহৃত হচ্ছে, আবার সেটা
পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে। কেমন জানি যে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তো সব পদ্ধতি যেমন বর্তমানে যেটা অনলাইনে ক্লাস চলছে, এটা কি আসলে সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। যেগুলা সীমান্তবর্তী এলাকা আছে, যেগুলো গ্রাম অঞ্চল আছে, সেগুলো তো অনলাইন কি ইন্টারনেট কি এ সম্পর্কে অনেকের ধারণাই নেই। এই লাইনে জরিপ আছে একটা। এই লাইনে জরিপ হচ্ছে যে যাদেরকে, যে সমস্ত স্টুডেন্টদের যারা অনলাইনের সুবিধা নেবেন, সেই সুবিধা নেওয়ার ক্ষেত্রে তাদের যে লজিস্টিক, সেই সাপোর্টটা কত পার্সেন্ট ছেলেমেয়েরা এটাকে ব্যবহার করে, সেটা জরিপটা ছিল 58%। তাহলে এটা যদি 58% হয়, তাহলে আমার বাকি 42% কিন্তু আমার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের সেই সুবিধা তারা কিন্তু নিতে পারছে না। তাহলে অনলাইন ব্যবস্থাপনায় একটা ক্লাস কার্যক্রম পরিচালনা করা, এটাও তো খুব সাস্টেনেবল হবে না। এটাও খুব মানে কি বলবো যে এটা সার্বজনীন হচ্ছে না, তাই না? আমরা কি বলবো আসলে, এগুলো বিশেষজ্ঞদের যে আমি একটা কথা বলি যে অনলাইনের বিষয়টা আপনি যেটা বলছেন, আসলে আমার বাসাতেও ছোট ভাইরা যারা আছে তাদের কাছে যদি বলি অনলাইন বিষয়ে, তাদের তো এমনিতে মারধর করে কিন্তু পড়াশোনা করানো যায় না। স্কুলে আসে, স্কুলের স্যারের সামনে এসে তাদের বকা দেয়, তাদের শাসন করে, তারপরে কিন্তু তাদের পড়া মুখস্থ করাতে পারে না, পড়াতে পারে না। তো এই অনলাইনে তারা কেমনে শিখবে? কিন্তু এই অনলাইনে তাদের আর একটা লাভ হচ্ছে কি, যে বাসায় যে চাপ দিচ্ছে যে সরকার আমাদের মোবাইল কিনতে বলছে, আমাদের অনলাইনে ক্লাস হবে, সেই হিসাবে একটা সুযোগ পাচ্ছে মোবাইল কিনে দেওয়ার। মোবাইল কিনে দিয়ে তারা যে অনলাইনে পড়াশোনা করবে, সেই দিকটা যতটা তারা আগ্রহী, তার থেকে বেশি তারা হচ্ছে যে বিভিন্ন অপব্যবহার হয়ে যাচ্ছে। বিভিন্ন ফেসবুক, টুইটার খুলে তারা, এবং এখন আপনি দেখছেন যে পাবজি নামক গেমটা একটা আছে, আমি তো প্রায় রাতে খেয়াল করি যে 15-20 জন লাইন দিয়ে বসে একভাবে সে মোবাইলের ভিতরে 2-3 ঘন্টা ধরে, সবই স্টুডেন্ট, সবই কিন্তু স্টুডেন্ট, তারা যে অনলাইনে ক্লাস করার নাম করে মোবাইল কিনে নিয়ে কিন্তু এই যে মোবাইলগুলোতে তারাই বিভিন্ন অপকর্মে কাজ করছে। মানে বাবাকে এক ধরনের বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে। পড়াশোনার নামে মোবাইল কিনে দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। এখন লাগবে, সন্তান বলছে যে অনলাইনে ক্লাস হবে, বাবাও দেখছে যে যত কষ্ট করে হোক আমার মোবাইলটা কিনে দিতে হবে। তো সন্তান তো আসলে সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই কারণেই বলছিলাম যে এই পরিসংখ্যান এরিয়াতে 42% ছাত্রছাত্রীরা তারা এই অনলাইন সুবিধা যে নেবে, তাদের লজিস্টিক নাই। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে আসলে এই সমস্ত গরিব বাবা মাকে গিয়ে বাধ্য করা হচ্ছে, অভিভাবকদের, তাই না? আসলে ওরা তো ছোট মানুষ, ওরা চিন্তা করেছে এমনি বলে হয়নি। এবার শিক্ষার নামে যদি বাবা আমাকে এই ব্যবস্থার মধ্যে এটা করে দেয়। যেমন আমরা তো এসএসসি পরীক্ষা ইন্টার শেষ করার পরেও কিন্তু আমরা একটা মোবাইল পাই। আর এখনকার যারা ছেলেরা ক্লাস 6 উঠছে, মানে হাই স্কুল লেভেল উঠছে, আর তাদের ওই অনলাইনে ক্লাস করার জন্য এখন মোবাইল। যেমন আমার একটা ভাইয়ের ছেলে আছে, তার বয়স হচ্ছে 11 বছর, সে এখন অনলাইনে একটা মোবাইল নিয়ে সে এখন পাবজি খেলা নিয়ে ব্যস্ত। সারাদিন যখন দেখি তখন দেখি যে পাবজি খেলা। কালকে রাত 11টার সময় ওকে দেখছি যে ও পাবজি খেলা নিয়ে ব্যস্ত। রাত 11টায় আমাদের রাস্তার পাশে বসে আছে। আমি বলছি যে তোর এখন পড়াশোনা নাই, তুই পাবজি নিয়ে বসে আছিস। তখন আমার কথা শুনে ও চুপচাপ দেখছি বাসায় চলে গেল। এই হচ্ছে এখন বর্তমান জটিল পরিস্থিতি। মুর্তজা ফারুক রূপক, আপনি বেশ কিছুদিন ধরেই মাঠে আমাদের স্থানীয় সরকার কাঠামোর যে নির্বাচন, এই পৌরসভা বা স্থানীয় ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, গ্রামীণ জনপদে আছেন, আমাদের শহরের পৌরসভাগুলোতে আছেন, এই নির্বাচনের ইতিমধ্যে একটা তফসিল ঘোষণা হয়েছে 25টা পৌরসভার। আমরা হয়তো দ্বিতীয় স্পেলে আমাদের প্রথমে গাংনী পৌরসভার নির্বাচন এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। কেমন হওয়া, নির্বাচনী হওয়া কিভাবে দেখছেন এখন? জনগণ ভার্সেস এই নির্বাচিত হওয়ার জন্য যারা প্রার্থী হচ্ছেন, তাদের সাথে যে জনসংযোগ, তাদের প্রতিশ্রুতি, সব মিলিয়ে যদি স্বল্প কথায় বলেন। এই স্থানীয় নির্বাচনের আগে আগে হয় কি, কিছু ভুইফোর নেতা থাকে, হ্যাঁ, তাদের তৎপরতা বেড়ে যায় এবং প্রার্থীদের যারা ভোটার আছে তাদের আপনার কি বলবো, তাদেরও বেশ কদর বেড়ে যায় এই সময়। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করছি আমরা এটা, মানে সম্প্রতি আমাদের বেশি যে এটা নির্বাচনী প্রচারণরা আমাদের গাংনীতে বেশ কয়েকজন দলীয় প্রার্থী আছেন। বিরোধী দলীয় প্রার্থী নাই, যেহেতু বিরোধী দল বলতে এখন আমরা ওই বিএনপি এবং জাসদের একজন করে আছেন, তাদের প্রচারণায় বেশ একটু ঢিলেমি লক্ষ্য করছি। কিন্তু আওয়ামী লীগের একাধিক প্রার্থী বেশ মাঠে একদম সক্রিয় ভূমিকা পালন করছে, যে যেমন যেভাবে পারে জনগণকে কাছে টানার চেষ্টা করছে
তাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি হচ্ছে কিন্তু নির্বাচনে প্রচারণায়, বিশেষ করে গাংনীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মেয়র সহ বর্তমান মেয়র এবং দলীয় যেসব পদে কিছু লোকজন আছেন, বেশ একাধিক প্রার্থী আওয়ামী লীগের, তো তারা এইভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন যে যার মতো করে এবং দলীয় সমর্থন পাওয়ার জন্য কেউ কেউ কেন্দ্রেও বেশ তৎপর ভূমিকা পালন করছে। আর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান যারা আছেন তারা তো বেশ তাদের মতো করে চেষ্টা করছেন। এছাড়াও এর বাইরে আমরা বেশ কয়েকটি যারা প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং বর্তমান চেয়ারম্যানদেরও সবগুলো সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রায়। তো সেই ক্ষেত্রে আগামী বেশ একটু, এখনো যেহেতু মার্চের পরে শুরু হবে আমাদের মেহেরপুর সদরের যে নির্বাচন ইউনিয়ন পরিষদের, তো এখনই কিন্তু বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। আপনার গণসংযোগ, পথসভা, তারপরে মিছিল, মিটিং, এই করোনাকালীন সময়েও কিন্তু বেশ সমাবেশ হচ্ছে আর কি। এক কথায় যে যেমন যেভাবে পারে দলীয় নেতাকর্মীদের তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন কায়দায়, তারা কোন এতে তুষ্টি হয় এবং তাদের সাপোর্ট করে সেই চেষ্টা করা হচ্ছে আর কি। তো সব মিলে মেহেরপুরের রাজনৈতিক এলাকা, যে তৃণমূল পর্যায়ে যেসব রাজনীতিক খুব বেশ সরগরম এখন। চুয়াডাঙ্গায় 25 পৌরসভা ভোট, আমরা এটা নিয়ে কথা বললাম। আমি একটু শাকিলের কাছে আসি। শাকিল, একটু শিক্ষায় আরেকটু ফিরে আসি। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে। স্কুল কলেজে 80,000 শিক্ষক পদ শূন্য, স্থগিত নিয়োগ। আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনার এলাকায় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ 2 বছরের অধিক সময় প্রিন্সিপাল নাই, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল একজন সাধারণ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছে। অত বড় একটা প্রতিষ্ঠান যদি আসলে মূল অভিভাবক যদি না থাকে, সেই প্রতিষ্ঠানের মানে অনেক কিছুই দুর্বল হয়ে যায়, লেখাপড়া থেকে শুরু করে। ঠিক তেমনি আপনার কেদারগঞ্জ স্কুল যেটা, সেখানেও অনেক পদ শূন্য। অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো যদিও এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরেও এই যে শিক্ষক পদ শূন্য, এটা থেকে শিক্ষার যে ব্যাহত হচ্ছে, শিক্ষার মানে ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, তাদের নিয়মিত ক্লাস নেওয়ার ক্ষেত্রে, আপনি নিশ্চয়ই আপনার এলাকায় এটা পর্যবেক্ষণ করেছেন। এই যে শিক্ষক পদ শূন্য থাকার কারণে একটা জিনিস ঘটে কি, আমরা যারা লেখাপড়া করি তারা কিন্তু ম্যাক্সিমাম একটা সাবজেক্ট নিয়ে কিন্তু মূলত বেশি প্র্যাকটিস করি। যেমন যারা হচ্ছে অঙ্কের টিচার, তারা হচ্ছে অঙ্ক নিয়ে কিন্তু তারা বেশি প্র্যাকটিস করে বেশি, অন্যান্য বিষয়ে তাদের কিন্তু ততটা ধারণা থাকে না। আর এই যে যদি কোনো স্কুলে যদি একটা শিক্ষক পদ শূন্য থাকে, যেমন ধরেন যে ইংলিশে যদি কোনো শিক্ষক না থাকে, তাকে সেই ইংরেজিটা কিন্তু অন্যান্য শিক্ষক দিয়ে কিন্তু ক্লাস করাতে হয়। এখন যে হচ্ছে ম্যাথ নিয়ে যে লেখাপড়া করছে এবং ম্যাথের যে শিক্ষক, সেই শিক্ষক কিভাবে ইংলিশের একটা পুরোপুরি জ্ঞান একটা ছাত্রকে দেবে, আসলে সেই তো নিজের মতো আসলে তার নিজের সেই পুরো জ্ঞানটাই তার কাছে নেই। ঠিক এরকম হচ্ছে বিষয় যে এক্ষেত্রে মানে ছাত্রদের ঠিক মতো মানে পুরোপুরি তাদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু তাদের শিক্ষাকে প্রদান করতে পারে না শিক্ষকরা। এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বিশেষায়িত শিক্ষক ছাড়া সেই সাবজেক্ট অন্য কেউ পড়াতে আসলে হয়তো 1-2 দিন হয়তো সে একটা মানে করতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি সেটা অবশ্যই জানেন, আপনি নিজেও জানেন শিক্ষক হিসাবে, যে শিক্ষকের যে পদ শূন্য, এই শিক্ষক পদ শূন্যতায় শাকিল যে যা বলছিলেন, এই যে ব্যাহত হয় ছাত্রছাত্রীদের পড়াশোনার, আপনার অবজারভেশন? না, আমি শাকিলের সাথে একমত যে আসলে যে সাবজেক্টে নিয়োগ, সেই সাবজেক্টে অবশ্যই সে ভালো জ্ঞান দিতে পারবে একটা শিক্ষার্থীকে। যেমন আমি বলি, আমাকেও প্রায় 3টা ক্লাস নিতে হয়, আমি যদিও এগ্রিকালচারের টিচার, কিন্তু এই ঘাটতি আছে। কিন্তু এই ঘাটতি থাকার কারণে আমাদের হয়তো একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তাই বলে তো ক্লাস তো আর বাদ দেওয়া যায় না, যে শিক্ষক নেই ক্লাস তো হবে না, ক্লাস তো কোনো না কোনোভাবে নিতে হচ্ছে। এই শিক্ষকের যে ঘাটতি, দায়টা তো ধরেন আমাদের কারণ না, তাই না? এটা পুরো গোটা শিক্ষা ব্যবস্থা, ব্যবস্থাপনার দায়িত্ব অবশ্যই। তো এই ব্যবস্থাপনার যদি 80,000 শিক্ষকের যদি ঘাটতি হয়,
তাহলে তো আসলে শিক্ষা ব্যবস্থা যে আমরা বারবার শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তাহলে যদি সেখানে পর্যাপ্ত জনবলই না থাকে তাহলে সেটা আসলে কতটুকু সম্ভব হবে শিক্ষা ব্যবস্থাটাকে মানে যে সরকারের যে পরিকল্পনা সেটা শতভাগ বাস্তবায়ন করার জন্য। তো আমার মনে হয় এটা খুব অচিরেই এই যে স্কুলে যেসব ঘাটতি আছে শিক্ষকদের সেইটা পূরণ করা উচিত, এবং স্ব যে শিক্ষক তাদেরকে শুধু সেই ক্লাসগুলাই যাতে নিতে পারে সেই ব্যবস্থাটাও করা উচিত। আমি একদম শেষ সময়ে চলে আসছি। লাখে কর্মকর্তাদের দিতে হয় 2,500 টাকা। এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ। আমাদের করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 20,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ছিল, যেখানে 4% ইন্টারেস্টে চাষিরা বা ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীরা তারা ঋণ পাবে, তাই না, ঋণ সুবিধা পাবে। সেটা নিয়ে আমরা কয়েকদিন আগে কিছু উদ্যোক্তাদের আমরা মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা মানববন্ধন করতে দেখেছি। এর সাথে যুক্ত হচ্ছে যে অনিয়ম এবং তারা যে পাচ্ছে না, এর সাথে ঘুষ বাণিজ্য, লোন নিতে গিয়ে স্বয়ং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে, ফিল্ড অফিসারদের বিরুদ্ধে। দুজনেই মাঠে থাকেন, অত্যন্ত দাপুটে সাংবাদিক আপনারা দুজনেই। এই একদম তৃণমূল পর্যায়ের মানুষের সাথে আপনাদের চলাফেরা কিভাবে দেখেন এই ঋণ? না, এটা আসলে এটা কিন্তু আমি নিজেও কিন্তু একটা সাক্ষী আচ্ছা, এর জন্য। কারণ আমার যেহেতু আমার চাকরির সুবাদে এই অভিজ্ঞতাটা আমার হয়েছিল। আপনি ঠিকই বলেছেন, লাখে 2,500 দিতে হয়, আসলে দিতে হচ্ছে। দেখেন আমার যে কলিগ সে কিন্তু দিচ্ছে, তারাও নিচ্ছে। যদি না দেন কোনো না কোনো কারণ দেখিয়ে আপনাকে দিনের পর দিন হয়রানি করছে, আপনি বাধ্য দিতে। আমরা কিন্তু তাদের ওই সিস্টেমের, এই যে ব্যাড সিস্টেমের আমরা কিন্তু বন্দী হয়ে গেছি। আর যেসব ওই অসাধু কর্মকর্তা আছে কিছু, ওই এরকম কয়েকজন দালালের মাধ্যমে, আপনি জানেন বামনদিতে একটা ব্যাংকে কেন্দ্র করে এই ধরনের একটা নিউজ সংবাদও প্রকাশিত হয়েছিল একটা পত্রিকায়। এই ঋণ খেলাপি কেন হয় এত এত ব্যাংক ঋণ যারা নেয় মানে হারিয়ে যায়, যারা ঋণ নেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে, পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই অসাধু ব্যাংক কর্মকর্তাদের জন্য। দেখা যাচ্ছে একজন অসাধু লোক, তার কোনো প্রয়োজন নাই, কিংবা সে অসৎ উদ্দেশ্যে সে ওই কোনোভাবে ব্যাংক কর্মকর্তাদের ম্যানেজ করে ঘুষ টুস দিয়ে সে ঋণ নিয়ে যাচ্ছে, পরে আর এটা কিন্তু শোধ দিতে পারছে না কিংবা দিচ্ছে না। আচ্ছা, রূপক ভাইয়ের সাথে সমন্বয় করে আমি কিছু কথা বলি। এই যে ব্যাংক থেকে কৃষি খাতে যে লোনটা দেওয়া হচ্ছে, আসলে এটা তো কৃষকদের জন্যই বরাদ্দ, তাই না? তো এখানে একটা জিনিস এখানে শুধু কৃষক না, কৃষক আছে, ব্যবসায়ী আছে, ছোট বড় উদ্যোক্তারা আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা প্রণোদনার জন্য করোনা কালীন। আসলে এখানে যে যারা কৃষক, ছোট ছোট কৃষক আছে যারা লোন নেবে, তারা কিন্তু সবাই কিন্তু মানে 100% পাচ্ছে না। দেখা যাচ্ছে যে যারা হচ্ছে একটু নামি দামি লোক, যাদের টাকা পয়সা আছে, তারাই কিন্তু এই লোনটা পাচ্ছে। আর তাদের হয়তো হাতে মানে অনেক লম্বা প্রান্তিক পর্যায়ে তারা কেউ পাচ্ছে না, প্রান্তিক পর্যায়ে এরা খুব কমই পাচ্ছে, যাচ্ছে তাদের দেব করে আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের হয়তো বা সেরকম ভাবে লিঙ্ক পাচ্ছে না, এবং তাদের হাতও হয়তো সেরকম বড় না, সেই কারণে তারা পাচ্ছে না। কিন্তু যারা হচ্ছে টাকা পয়সা আছে, অনেক নামি দামি লোক, তারাই এই লোনগুলো পাচ্ছে। এরকম অভিযোগ আমার কাছে অনেক এসছে যে সরকার বরাদ্দ দিল আমাদের কৃষি খাতে, আমার চাষের জন্য আমি লোন দেবো, কিন্তু ব্যাংকে যেয়ে আমি টাকা পাচ্ছি না। কেন টাকা পাচ্ছি না? পরে শুনছি যে বিভিন্ন নামি দামি লোক যারা, তাদের কাছ থেকে টাকাগুলো দেওয়া হচ্ছে। শাকিল, ওই যে আমরা অনেক সময় শুনি যে সেটা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বা সিভিল প্রশাসনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে যে আমরা বলি যে ভাই এই ধরনের একটা অনিয়ম হচ্ছে, তো এটার ব্যাপারে আপনাদের কোনো ইনিশিয়েট নিয়েছেন কিনা, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? কয় যে এটা আমাদের যদি কেউ আবেদন করে তাহলে আমরা দেখব। সেটা হচ্ছে ঘটে। আমি এটা বলিনি যে আবেদন করলে আমরা দেখব। আমরা যারা সংবাদকর্মী, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কি আসলে একটা নিউজটা যখন হবে তখন কি আমরা এটা নিয়ে কথা বলবো? তাছাড়া ধরেন আপনার এই কথার প্রেক্ষিতে আমি বলছি, যে সমস্ত চাষিরা এটা পাচ্ছে না, তাহলে আপনি একজন গণমাধ্যমের মানুষ হিসাবে বা সমাজের সচেতন মানুষ হিসাবে তাদেরকে এক জায়গায় করে কোনো ধরনের একটা প্রেশার করা, আমি যেটা বলতে চাচ্ছি যে ফলাও করে সেটাকে একটা নিউজ কাভার করতে হবে,
যে তাদের দিয়ে একটা সংবাদ সম্মেলন করা, ভুক্তভোগী চাষি যারা, যে এরা পাচ্ছে না, ঠিক আছে, কে দিচ্ছে না, অফিসার কি বলেছে, ব্যাংক কর্মকর্তা কি বলেছে, আয়ও কি বলেছে, এইগুলা খুব সরেজমিনে একদম ইয়ে করে একটা প্রেশার ইয়ে করে, এটা সম্ভব না? এটা হলে ভালো হয় না? জি জি, এটাও অবশ্যই সম্ভব, কিন্তু আমরাও অবশ্যই ব্যাংকের সাথে কথা বলছি এই বিষয়ে। তো ব্যাংক কর্মকর্তারা আমাদের জানাইছে কথা বলার পর যে আসলে যে আমাদের কার্ড লোনটুকু টাকাটা বরাদ্দ ছিল ভাই, সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমরা আর বাড়তি কাউকে দিতে পারছি না, এই ধরনের কথা তারা বলছে। তাই না? রূপক, একদম শেষ সময় চলে আসছি। 17,000 টাকা জরিমানা করেছে মেয়াদ উত্তীর্ণ পণ্য। আমরা যে দেশে বাস করি, আমরা খাদ্যের ভেজালের কথা যেমন জানি, এবং সবচেয়ে বড় দুঃখজনক যেটা, সেটা হলো শিশু খাদ্যেও ভেজাল দিই আমরা, ঔষধে ভেজাল দিই, তাই না? এর মধ্যে থেকে সত্যিকার অর্থে বিশ্বাসের জায়গাটার অপমৃত্যু ঘটেছে, তাই না? আমার মেহেরপুরও তার চেয়ে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। আমরা ভেজাল খাদ্য খাচ্ছি, তাই না? অসুস্থ হচ্ছি। এই ভেজাল খাদ্য নিয়ে আমরা রিপোর্টও করছি, ফাইন, জরিমানাও করছি। দৃশ্যমান কোনো পরিবর্তন কি আসলে হচ্ছে? না না না, দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে? আপনি যেটা বলছেন যে আমরা নিজের সাথেই বেইমানি করছি, নিজের আপনাদের কসমেটিক্সের নানান প্রসাধনী সামগ্রীগুলা 2 নম্বর। না, আপনি কসমেটিকটা না একটু পরেই আসেন। আমরা যেগুলো খাচ্ছি, যেটা খেয়ে আমরা জীবন ধারণ করছি, আমরা সেইটাও কিন্তু যে শুদ্ধ জিনিস সেটা আমরা পাচ্ছি না। আপনি বাজার থেকে যেটাই কিনবেন না কেন, এখন দেখেন, আপনি যদি টাটকা যদি জমি থেকে নিতে পারেন, আর আমাদের মেহেরপুরের সবজি টবজির ক্ষেত্রে হয়তো আমরা একটু নিরাপদ, কারণ আমাদের তারপরেও এই কীটনাশকের পরিমাণটা এখন দেওয়া হচ্ছে অনেক বেশি, অনেক সেটাও আমাদের জন্য ক্ষতিকর। ফল, বিভিন্ন ধরনের আপনার যে আপনার গুঁড়ো দুধ, আপনি যেটা বললেন শিশু খাদ্যের বিষয়ে, এবং যেসব হোটেলগুলো নামি দামি যেসব হোটেল, আপনি জানেন কয়েকদিন আগে কয়েকটা হোটেলে বেশ নামি হোটেল যারা খুব পরিচিত আর কি, এলাকার সুনামধন্য, তাদেরকেও জরিমানা করা হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য কারণে, এবং মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখার, পণ্য রাখার অপরাধেও কিন্তু এই যে মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছে, তাদের লস কাভার করার জন্য বিক্রি করছে, কিন্তু আসলে তার আমাদের তো মানে কি বলবো, আসলে এটা তো অনেক অন্যায়। দেখেন, একটা মানুষকে একজন একটা খাবার খাবে, সেটা আমি জেনে শুনে তাকে আমি বিষাক্ত খাবার তাকে আমি দিচ্ছি, এটা কত বড় বিবেকহীন মানুষের কাজ হতে পারে। আসলে এটা জরিমানা কিংবা ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জেল জরিমানা, এটা আসলে কমানো, নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক ধন্যবাদ মুর্তজা ফারুক রূপক আপনাকে, এবং শাকিল রেজা আপনাকে আজকে আমাদের এই স্টুডিওতে এসে কথা বলার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম 2 জন খুব প্রতিশ্রুতিশীল সাংবাদিকের সাথে। অত্যন্ত সততা এবং উদ্দামতা নিয়ে তারা কাজ করছে, একদম তৃণমূল পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপরে অনুসন্ধানী সংবাদ পরিবেশন করছে। অবশ্যই আমরা যারা সিনিয়র সাংবাদিক, আমরা চেষ্টা করি তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে সাহস যোগানোর জন্য। আপনারা যারা সমাজের বিভিন্ন স্তরে অবস্থান করছেন, সমাজের যারা আসলে কল্যাণের কথা ভাবছেন, আমাদের এই সমস্ত সম্মুখ যোদ্ধাদের, যারা সমাজ নির্মাণের জন্য একটা অবদান রাখার চেষ্টা করছেন, সুস্থ সমাজের কথা চিন্তা করছেন, সেই সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে বলছি, তাদেরকে সহায়তা করেন। কোনো একটা সংবাদকে কেন্দ্র করে তারা যেন কখনো নিরাপত্তাহীনতায় না ভোগে, সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।